আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা নিয়ে এসেছি আলিম পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়। তো ইনশাল্লাহ আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে পৌরনীতি ও সুশাসন এই প্রথম পত্রের প্রথম অধ্যায়টার বেসিক মূলটা আজকে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব এই একটি ক্লাসের মাধ্যমে। তো আসেন আমরা আমাদের ক্লাসটি আমরা শুরু করি। আজকে হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়। ঠিক আছে, আপনাদের পরীক্ষার জন্য খুবই কার্যকর হবে ইনশাআল্লাহ, এবং পিডিএফ আপনাদেরকে ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে, লাগলে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথম অধ্যায় আজকে আমরা ক্লাসটাই করব প্রথম অধ্যায়ের উপরে। ঠিক আছে, তো দেখেন প্রথম অধ্যায়। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আল হিকমা অনলাইন মাদ্রাসা। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে পৌরনীতি ও সুশাসন পরিচিতি। প্রথমে আমরা জানবো এই যে পৌরনীতি আর হচ্ছে সুশাসন দুইটা ভিন্ন জিনিস। এই দুইটার পরিচিতি আমরা প্রথমে জেনে নিব। দেখেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জনকটাকে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক। তো তিনি বলেছেন যে মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। মানুষ স্বভাবতই সে সামাজিক ও রাজনৈতিক জীব। মানুষ সে সমাজে বসবাস করে, ঠিক না? আচ্ছা, তাহলে এবং যে সমাজে বসবাস করে না সে হয়তো দেবতা না হয় পশু। হ্যাঁ, দেবতা অর্থাৎ সৃষ্টিকর্তা কিন্তু কোনো সমাজের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে তিনি কিন্তু বসবাস করেন। আমরা যেমন সমাজের মধ্যে ঐক্যবদ্ধভাবে আমরা এখানে বসবাস করি, দেবতা তো আর আমাদের মতো এরকম সমাজে বসবাস করে না। এবং যারা পশু তো সমাজে বসবাস করে না, তারা বন জঙ্গলে বিভিন্ন জায়গায় তারা যেখানে ইচ্ছে তারা সেখানে তারা বসবাস করতে পারে, তাই না? তারা কিন্তু সমাজে বসবাস তারা করে না। তাহলে যারা সমাজে বসবাস করে তারাই হচ্ছে কি, মানে মানুষের স্বাভাবিক যে স্বভাবটা, মানুষ কি করবে, সমাজে বসবাস করবে। ঠিক আছে, তাহলে মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। সে রাজনৈতিক এবং সামাজিকভাবে সে কি করে, বসবাস করে সমাজের মধ্যে। ঠিক আছে, এরপর হচ্ছে সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়মকানুন রীতিনীতি প্রচলিত ছিল। হ্যাঁ, সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়মকানুন ও রীতিনীতি প্রচলিত ছিল। পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানও বলা হয়। তাহলে পৌরনীতিকে কি বলা হয়? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় এটা সামনে আমরা জানবো। এবার দেখেন নিচে এই যে পৌরনীতির ধারণা ও তার সংজ্ঞাটা দেখেন। ইংরেজি সিভিক্স শব্দের প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। তাহলে ইংরেজি সিভিক্স শব্দের অর্থ কি? সিভিক্স শব্দের অর্থ হচ্ছে কি? পৌরনীতি। ঠিক আছে, এটা মনে রাখবেন। তারপর দেখেন, সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস। একটা হচ্ছে সিভিক্স আর একটা হচ্ছে সিভিস। তাহলে সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। তাহলে ভাইয়া সিভিক্স শব্দটি কোথা থেকে এসেছে? সিভিক্স শব্দটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস শব্দ থেকে এসেছে। ওকে, এরপরে সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। অর্থাৎ সিভিস, আমরা কিন্তু সিভিক্স পড়ছি, সিভিক্স অর্থ হচ্ছে কি? পৌরনীতি। আর এই যে সিভিস, এই সিভিস অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তার মানে আমরা বুঝতে পারলাম নাগরিক ও নগর রাষ্ট্র নিয়ে যেই শাখায় আলোচনা করা হয় বা যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কি? পৌরনীতি। অর্থাৎ পৌরনীতির মধ্যে আলোচনা করা হবে নাগরিক এবং নগর রাষ্ট্র নিয়ে। আচ্ছা, তাহলে এই যে সিভিস শব্দের অর্থ হচ্ছে আমাদের নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে আমাদের নগর রাষ্ট্র। ঠিক আছে, শব্দগত অর্থে সিভিক্স বা পৌরনীতি, সিভিক্স এই যে এই সিভিক্স অর্থ কি? পৌরনীতি। তাহলে শব্দগত অর্থে সিভিক্স বা পৌরনীতি হলো নগর রাষ্ট্রে, যারা নগরে বসবাস করে, নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। ঠিক আছে, তাহলে পৌরনীতিটা কি? একদম সহজে নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের যারা কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করে
তারা হচ্ছে নাগরিক। ঠিক আছে, আমরা যে এক কথা একটু বোঝানোর চেষ্টা করি নাগরিকটা, যে যারা কি স্থায়ীভাবে কোনো জায়গায় সে কী করে বসবাস করে এবং সেখানকার অধিকার সে ভোগ করে, সুযোগ সুবিধা ভোগ করে, সে হচ্ছে নাগরিক। তাহলে নাগরিক কোথায় বসবাস করে? অবশ্যই একটা নগরের মধ্যে সে বসবাস করবে, নগর রাষ্ট্রে সে বসবাস করবে। ঠিক আছে, তাহলে এই নাগরিকের আচরণ এবং নাগরিকের যে কার্যাবলী, সে যে কাজ করে, হ্যাঁ, তার যে আচরণ, এই সংক্রান্ত বিজ্ঞানটাকেই বলা হয় কি? পৌরনীতি। ঠিক আছে, আমরা একটু ধারণা দিলাম। তাহলে পৌরনীতিটা কি? পৌরনীতিটা হচ্ছে নগর রাষ্ট্রে বসবাস কে করে? নাগরিক বসবাস করে। নাগরিক তো নগরে বসবাস করে, পশু পাখি তো আর নগরে এসে বসবাস করবে না, পশু পাখি থাকবে বন জঙ্গলে। তাহলে নাগরিকের আচরণ আছে, নাগরিকরা কাজ করে, তাদের কার্যাবলী, এই সংক্রান্ত বিজ্ঞানটাই হচ্ছে কি? পৌরনীতি। ঠিক আছে, এরপরে সংস্কৃত ভাষায় নগরকে পুর, মানে এখন আমরা জানবো যে এই পৌরনীতি এটা কিভাবে এসেছে, এটা আমরা এখন জানার চেষ্টা করছি। দেখেন, সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী এবং পুরী বলা হয়। ঠিক আছে, এবং নগরের অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী। অর্থাৎ সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয় এবং ওই নগরে যারা বসবাস করে ওই নগরের অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী। এই জন্যই নাগরিক জীবনের অপর নাম হচ্ছে পৌরজীবন। এই যে দেখেন, নাগরিক জীবনের অপর নাম হচ্ছে পৌরজীবন। তাহলে পৌরটা কোথা থেকে আসলো? হ্যাঁ, পৌর বা পুর। হ্যাঁ, তাহলে পুরটা হচ্ছে সংস্কৃত ভাষায় নগরকে বলা হয়, নগরের নাম হচ্ছে পুর। হ্যাঁ, এবং ওই নগরে যারা বসবাস করে তারা হচ্ছে পুরবাসী, যেহেতু তারা পুরে মানে নগরে বসবাস করে, ঠিক না? নগর মানে পুর, তাহলে পুরে যেহেতু বসবাস করে তাহলে তারা পুরবাসী। হ্যাঁ, তাই তাদের জীবনকে বলা হয় পৌরজীবন, তাদের জীবনটাকে বলা হয় পৌরজীবন। এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে পৌরনীতি। নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যা, নাগরিক জীবনকে জানার জন্যে, নাগরিক জীবন সম্পর্কিত যেই জ্ঞান, নাগরিকের জীবনের যেই জ্ঞান, নাগরিক সম্পর্কে জানা, অর্থাৎ নাগরিক সম্পর্কে যেই জ্ঞান, তাই হচ্ছে কি? পৌরনীতি। তাহলে পৌরনীতিটা কই থেকে আসলো এটা আমরা কিন্তু এখন আমরা জানলাম। ঠিক আছে, আচ্ছা, প্রাচীন গ্রিসে এক একটি নগর ছিল, এক একটি রাষ্ট্র। আচ্ছা, এরপর দেখেন, এটা স্পার্টা। এই যে স্পার্টা প্রভৃতি নগর রাষ্ট্রগুলোর আয়তন ও জনসংখ্যাও ছিল সীমিত। ঠিক আছে, স্পার্টা প্রভৃতি নগর রাষ্ট্রগুলোর আয়তন, ঠিক আছে, আয়তন ও জনসংখ্যা ছিল কি? সীমিত ছিল। এরপরে নগর রাষ্ট্রের মধ্যে শুধু যারা রাজনৈতিক অধিকার ভোগ করত, অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত, শুধু তাদেরকেই নাগরিক বলা হতো। অর্থাৎ প্রাচীনকালে যারা কিনা আপনার রাজনৈতিক অধিকার ভোগ করত, তখন যারা এমপি, মন্ত্রী, হ্যাঁ, অর্থাৎ যারা রাজনীতি করত, রাজনৈতিক অধিকার যারা ভোগ করত, রাষ্ট্র পরিচালনায় কারা অংশগ্রহণ করে? হ্যাঁ, আপনার কি এমপি, মন্ত্রী, তাই না? হ্যাঁ, চেয়ারম্যান, এই যে তাদেরকে শুধু কি বলা হতো? নাগরিক বলা হতো। এখন আমরা তো রাজনীতি করি না, বা আমরা তো এমপি, মন্ত্রী, হ্যাঁ, মিনিস্টার, আমরা তো কোনো কিছুই না, তার মানে আমরা নাগরিক না। তাহলে এটা হচ্ছে প্রাচীনকালে কাদেরকে নাগরিক বলা হতো? যারা রাজনৈতিক অধিকার ভোগ করতো, অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত, শুধু তাদেরকেই কি বলা হতো? নাগরিক বলা হতো। আর বর্তমানে নাগরিক হলো সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করেন। যেমন আমরা বাংলাদেশের মানুষ, আমরা এই বাংলাদেশের মধ্যে স্থায়ীভাবে আমরা বসবাস করি। ঠিক আছে, এরপরে রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে, আমরা রাষ্ট্রের নিয়ম কানুনের প্রতি আমরা আনুগত্য পোষণ করি। তারপরে যারা রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য পালন করে, রাষ্ট্রের প্রতি অবশ্যই আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করি। যেমন মনে করেন রাস্তাতে যখন আমরা যাই তখন আমরা কী করি? আমরা টোলের নিয়ম মেনে চলি এবং ট্রাফিক আইন আমরা মেনে চলি, তাই না? এই ইত্যাদি দায়িত্ব আমরা বিভিন্ন দায়িত্ব আমরা কী করি? পালন করি। এবং রাষ্ট্র স্বীকৃতি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার ভোগ করেন। হ্যাঁ, যারা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করেন তারা হচ্ছে কি? নাগরিক। তার নাগরিকের সঙ্গে আমরা কী পেলাম? যারা রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করে, যারা রাষ্ট্রের প্রতি আনুগত্য, যারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করেন, এবং যারা রাষ্ট্রের স্বীকৃত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করেন, তারাই হচ্ছে কি? নাগরিক। এটা হচ্ছে বর্তমানে। আগে ছিল যারা শুধুমাত্র আপনার রাজনীতি করতো বা রাষ্ট্র পরিচালনা যারা অংশগ্রহণ করতো তাদেরকে নাগরিক বলা হতো, আর কাউকে নাগরিক বলা হতো না।
এবার দেখেন, পৌরনীতি মূলত সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। পৌরনীতিটা কিসের গুরুত্বপূর্ণ শাখা? সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। কারণ পৌরনীতি কি সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে, কারণ মানুষ সমাজের মধ্যে থাকে, মানুষ সমাজবদ্ধভাবে থাকে, তাই না? সমাজের মধ্যে মানুষ থাকে এবং সেই মানুষের জীবনকে নিয়েই তো আলোচনা করা হয় পৌরনীতির মধ্যে। এই জন্য পৌরনীতি হচ্ছে কি মূলত সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এরপরে এখানে আমাদের কিছু উক্তি আছে, দেখেন এই যে এখানে এফ আই গ্লাউড এর মতে, এগুলো অবশ্যই মনে রাখবেন। হ্যাঁ, তো তার মতে পরিণতিটা কি? এখন আমরা পরিণতি অনেকগুলো বেশ কয়েকটা আমরা সংজ্ঞা আমরা জানবো, এই যে আমাদের শুরু। হ্যাঁ, ঠিক আছে। তো এফ.আই. গ্লাউড এর মতে যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে, তার অধ্যয়নই হচ্ছে পরিণতি। এটা হচ্ছে এফ.আই. গ্লাউড এর মতে। এরপর আরেকজনের মত দেখেন, ই.এম. হোয়াইট এর মতে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলা হয়। মানে তারা এক একজনে এক একভাবে পৌরনীতি তারা সংজ্ঞা দিচ্ছে, যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র কি করে আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। এরপর আরেকজনের উক্তি, উনি আবার ই.এম. হোয়াইট তার গ্রন্থে, এটা তার গ্রন্থের নাম, দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ, এটা হচ্ছে তার গ্রন্থের নাম। তো তিনি এই গ্রন্থের মধ্যে বলেছেন, তার এই গ্রন্থের মধ্যে এই যে এই ব্যক্তিটি তার গ্রন্থের মধ্যে তিনি বলেছেন, কি বলেছেন দেখি, বলেছেন যে পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, তাই হচ্ছে পৌরনীতি। তাহলে পৌরনীতিটা কি? পৌরনীতি হচ্ছে জ্ঞানের ওই শাখা, কোন শাখা? যা নাগরিকের অতীত নিয়ে আলোচনা করবে, বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে এবং তার স্থানীয়, তার জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করবে, তাই হচ্ছে পৌরনীতি। ঠিক আছে। এরপর হচ্ছে যে এখানে দেওয়া আছে ইনক্লাইক্লোপিডিয়া, এটা হচ্ছে আপনার বিভিন্ন আর্টিকেল যেমন আমরা পড়ি, সেই আর্টিকেলের মধ্যে একটা সংজ্ঞা। তো দেখেন, তো পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে সেখানে বলা হয়েছে যে পৌরনীতিকে সামাজিক বিজ্ঞানের সেই শাখা বলে অভিহিত করা যায় যেখানে সরকারের সংগঠন ও পদ্ধতি এবং নাগরিকের অধিকার ও কর্তব্যসমূহ আলোচনা করা হয়, তাই হচ্ছে পৌরনীতিটা আর্টিকেলের ভাষায় আমরা বললাম। এরপরে হচ্ছে ফ্রেডরিক জেমস শোল্ট, ঠিক আছে, এর মতে পৌরনীতি হচ্ছে প্রতিষ্ঠান, আচরণ ও চেতনার অধ্যয়ন শাস্ত্র, যার মাধ্যমে একজন পুরুষ ও বা নারী কর্তব্য পালন ও সুযোগ সুবিধা ভোগ সম্পর্কে জানতে পারে, এটাই হচ্ছে পৌরনীতি। তো এই সংখ্যাগুলো আমরা অবশ্যই আমরা মুখস্থ করার চেষ্টা করব, ঠিক আছে, বুঝে। এরপর দেখেন আরেকটা সংজ্ঞা, নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে পৌরনীতি বলা হয়। এবার দেখেন মোস্ট ইম্পর্টেন্ট একটা আমাদের চার্ট, ঠিক আছে, পৌরনীতি ও সুশাসন সম্পর্কে দেখেন আমরা এই যে পৌরনীতির সংজ্ঞা থেকে চার্ট আকারের প্রকাশ। তো এই চার্টটা আমরা একটু লক্ষ্য করি অবশ্য সকলেই। এই যে পৌরনীতি ও সুশাসন, তো পৌরনীতি ও সুশাসনের মধ্যে কী নিয়ে আলোচনা করা হয়? পৌরনীতি ও সুশাসনের মধ্যে আলোচনা করা হয় এই যে নাগরিক এবং নগর রাষ্ট্র। এই নাগরিকই তো নগর রাষ্ট্রের মধ্যে থাকে, এই নাগরিকই হচ্ছে নগর রাষ্ট্রের মধ্যে সে কী করে, সে থাকে। তাহলে এই যে পৌরনীতিটা এটা আলোচনা করে দুইটা জিনিস নিয়ে, সেই দুইটা জিনিস কি? সেটা হচ্ছে একটা হচ্ছে নাগরিক আর একটা হচ্ছে নগর রাষ্ট্র। তো নগর রাষ্ট্রের মধ্যে কি আছে? নগর রাষ্ট্র মূলত একটা রাষ্ট্র এবং বিশ্ব মানবতা, এবং যা বিশ্বের একটা জায়গা তাকে কি করে পৌঁছে দেয়, ঠিক না? সে বিশ্বের সাথে তার একটা সম্পর্ক তৈরি করে। আর এটা হচ্ছে নাগরিকের বিষয়টা কি? দেখেন, নাগরিকের কি আছে? অধিকার আছে, নাগরিকের কর্তব্য আছে, নাগরিকের অধিকার রয়েছে, নাগরিকের কর্তব্য রয়েছে, ঠিক আছে, নাগরিক। এরপর হচ্ছে নাগরিকের অতীত দিক রয়েছে, নাগরিকের বর্তমান দিক রয়েছে, নাগরিকের ভবিষ্যৎ আছে। যে আমরা যারা নাগরিক, আমরা যারা বাংলাদেশের এই যে বাসিন্দা, আমাদের কি অতীত আছে,
তাই না? আমাদের অতীত জীবন আছে, আমাদের বর্তমান রয়েছে এবং আমাদের ভবিষ্যৎ রয়েছে, ঠিক আছে? তো নাগরিক, এই যে নাগরিকের স্থানীয় রূপ, নাগরিকের জাতীয় রূপ এবং নাগরিকের আন্তর্জাতীয় রূপ। হ্যাঁ, আমাদের স্থানীয়ভাবে আমাদের একটা রূপ, এরপর আমাদের হচ্ছে জাতীয়ভাবে। হ্যাঁ, একজন মানুষ সে কিন্তু সমাজ থেকে শুরু করে রাষ্ট্রের সাথে সে পরিচিত, রাষ্ট্র পর্যায়ে তাকে কি করা হয়, প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ তাকে অন্তর্ভুক্ত কিন্তু করা হয়। যেমন আমরা এখন সমাজে বসবাস করি, সমাজকে কেন্দ্র করে আমরা কি, হ্যাঁ, ইউনিয়ন দ্বারা আমরা একটা লিস্টের মধ্যে আমরা থাকি। তারপরে ইউনিয়ন থেকে এই যে উপজেলা, জেলা, এইভাবে ধাপে ধাপে রাষ্ট্রের মধ্যে কিন্তু আমরা কি হই, অন্তর্ভুক্ত হই। তাহলে আমাদের স্থানীয় একটা রূপ রয়েছে এবং আমাদের জাতীয় রূপ এবং আমাদের আন্তর্জাতিকভাবে একটা কি রয়েছে, আমাদের রূপ অবস্থা আমাদের রয়েছে। ওকে, তাহলে এই চারটা আমরা একটু অবশ্যই মনে রাখবো, নোট করে নিব আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে 1889 খ্রিস্টাব্দে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায়, মানে একটা গবেষণায়, সমীক্ষা মানে একটা গবেষণায়, গবেষণা সর্বপ্রথম সুশাসন শব্দটি ব্যবহার করা হয়। হ্যাঁ, 1989 খ্রিস্টাব্দে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায়, এক গবেষণায় সর্বপ্রথম সুশাসন শব্দটাকে কি করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল। বর্তমানে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন। আমরা যে সহজে যে বোঝানোর চেষ্টা করি যে পৌরনীতি হচ্ছে একটা মানুষ এবং সেই মানুষটা যা কিছু করে সেটাই হচ্ছে কি, সুশাসন। তাহলে পৌরনীতি হচ্ছে কি, নাগরিক ও নগর রাষ্ট্র, ঠিক আছে? তো পৌরনীতির নীতিকে যদি আমরা একটা মানুষ বিবেচনা করি এবং সেই মানুষটা যা কিছু করে, হ্যাঁ, যে কাজগুলো করে সেটাই হচ্ছে কি আমাদের সুশাসন, ঠিক আছে? তাহলে বর্তমানে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে কি, নির্ভুল। তো মানুষ অবশ্যই সে চায় নির্ভুলভাবে কাজ করতে, দক্ষভাবে সে কাজ করতে, এবং হ্যাঁ, তাই না, এবং কার্যকরী শাসন। আচ্ছা, আধুনিক রাষ্ট্রে, এই যে আধুনিক রাষ্ট্রের লক্ষ্য হলো, আধুনিক আমাদের রাষ্ট্রের লক্ষ্য হলো নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন প্রতিষ্ঠা করে জনগণের কল্যাণ সাধন করা। যখন নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন, হ্যাঁ, নিয়ম শৃঙ্খলা তৈরি করা হবে, তখনই তো এই দেশের জনগণের কি হবে, জনগণের কল্যাণ সাধন করা হবে, তাই না? আচ্ছা, এবার আমরা দেখি পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। হ্যাঁ, মানে এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত, কোন কোন বিষয়গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত, এর সাথে জড়িত, অবশ্যই এগুলো আমাদেরকে বুঝে রিডিং পড়তে হবে, ঠিক আছে? মুখস্থ না, আমাদেরকে বুঝে বুঝে রিডিং পড়তে হবে, ঠিক আছে? ভিডিওটি আপনি বারবার দেখেন। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী পৌরনীতি ও সুশাসনের মুখ্য আলোচ্য বিষয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এর মধ্যে কি কি বিষয় আমাদের, এখানে অনেকগুলো বিষয় আমাদের কি এই যে অন্তর্ভুক্ত, এই যে পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। তাহলে এর মধ্যে কি কি বিষয় এখানে আমাদের অন্তর্ভুক্ত আছে, আমরা যদি এক পাশ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, মানে পিডিএফটা কিন্তু ঘুরবে না, ঠিক আছে? এটা পিডিএফ না, এটা কিন্তু ঘুরবে না, অর্থাৎ আপনাদেরকে মোবাইলটা ঘুরিয়ে এরপর আপনাদেরকে কী করতে হবে, দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এইখান থেকে যদি আমরা শুরু করি, যেখান থেকে শুরু করি, তাহলে প্রথমে এর সাথে আমাদের জড়িত আছে কি, নাগরিকতা বিষয়ক, নাগরিকের অতীত, নাগরিকের বর্তমান, নাগরিকের ভবিষ্যৎ, না, তারপর হচ্ছে অধিকার, কর্তব্য ও মানবাধিকার, হ্যাঁ, তারপর হচ্ছে মানব সভ্যতা, আদি সংগঠন, সামাজিক পরিবর্তন ও সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রের উৎপত্তি ও কার্যাবলী, এরপরে হচ্ছে আইন ও নৈতিকতা, স্বাধীনতা ও সাম্য, দেশপ্রেম ও জাতীয়তা, জনসেবা ও আমলাতন্ত্র, সংবিধান, ই গভর্নেন্স ও সুশাসন, হ্যাঁ, নেতৃত্ব, তারপর হচ্ছে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দল, নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, হ্যাঁ, সরকারের বিভিন্ন অঙ্গ বা বিভাগ। এরপরে হচ্ছে আমাদের এই যে সরকারের প্রকৃতি ও শ্রেণীভেদ, সরকারের প্রকৃতি ও শ্রেণীভেদ। তাহলে এই হচ্ছে আমাদের মোট কয়টা বিষয় আছে এখানে আমাদের, এখানে আমাদের 21টা বিষয়, ঠিক আছে? 21টা বিষয় এই পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু, ঠিক আছে? তো এই আমরা অবশ্যই আমরা নোট করে নিব। আচ্ছা, এরপরে আসি আমরা এই প্রত্যেকটা একটু সংক্ষিপ্ত আলোচনা। এখানে যেই বিষয়গুলো আমাদের দেওয়া রয়েছে, যে 21টা বিষয় দেওয়া রয়েছে, এখান থেকে কি এগুলোর একটু সংক্ষিপ্তভাবে জানার দরকার আছে, তাই না? তো আচ্ছা, আমরা সংক্ষিপ্তভাবে একটু জানার চেষ্টা করি আমরা। ওকে, তো
এই যে পরিণতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু, প্রথমে আমরা কি দেখেছিলাম? নাগরিকতা বিষয়ক, তাই না? তো পরিণতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানও বলা হয়। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কেন বলা হয়? কারণ পরিণতি ও সুশাসন কি করে? নাগরিককে নিয়ে তো সে আলোচনা করে, তাই না? তার নাগরিক জীবন এইগুলো নিয়ে তো সে আলোচনা করেন, এই জন্য তাকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। কারণ সে নাগরিককে নিয়ে সে কী করে? আলোচনা করেন, নাগরিক ও নগর রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, এই জন্য তাকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান তাকে বলা হয়। এরপর হচ্ছে মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা। মানব সভ্যতার বিকাশে আদি ও অকৃত্রিম অকৃত্রিম প্রতিষ্ঠান হলো পরিবার। অ্যারিস্টটলের মতে পরিবার হলো রাষ্ট্রের আদিরূপ। অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক। তো অ্যারিস্টটলের মতে পরিবার হলো কি? রাষ্ট্রের আদিরূপ। ওকে। রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে আলোচনা। রাষ্ট্রের সংজ্ঞা, প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস, রাষ্ট্রের উপাদানসমূহ, সংবিধানের প্রকৃতি ও শ্রেণীভেদ, সরকারের প্রকৃতি ও শ্রেণীভেদ, সরকারের বিভিন্ন অঙ্গ বা বিভাগের প্রকৃতি, তারপরে হচ্ছে সংগঠন ও কার্যাবলী, নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল, এইগুলো হচ্ছে কি? রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ। ওকে। এরপর দেখে রাজনৈতিক তত্ত্ব, মূল যে বিষয়, পরিণতি ও সুশাসন রাজনৈতিক তত্ত্ব নিয়েও আলোচনা করে, ঠিক আছে? তো পরিণতি ও সুশাসন রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের যে কার্যক্রমগুলো আছে সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদ সম্পর্কে কি করে? পরিণতি ও সুশাসন আলোচনা করে। 5, সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে। যেমন আইনের প্রকৃতি, সংজ্ঞা, উৎস, প্রয়োজনীয়তা এবং নৈতিকতার সাথে এর সম্পর্ক, স্বাধীনতার প্রকৃতি, সংজ্ঞা, প্রকারভেদ, রক্ষা কবচ এবং আইনের সাথে এর সম্পর্ক, সাম্যের প্রকৃতি, প্রকারভেদ এবং স্বাধীনতার সাথে এর সম্পর্ক প্রভৃতি বিষয় সম্পর্কে পরিণতি ও সুশাসনে আলোচনা করে। এরপর হচ্ছে আমাদের 6 নাম্বার, নাগরিকতার স্থানীয়। এখন আমরা যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে আমাদের কি? সিকিউর জন্য। এই যে সিকিউর জন্য আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই যে এইখান থেকে যে 4 থেকে পড়া শুরু করছি আমরা, এই যে এইখান থেকে হচ্ছে আমাদের সিকিউর জন্য আমরা এখন নিচে যতটুকু পড়বো এগুলো আমাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর উপরে যেগুলো আমরা পড়েছি সেইগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য, সেগুলো আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা। একজন আদর্শ নাগরিক ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাথেও সে সংশ্লিষ্ট থাকে। অবশ্যই একজন নাগরিক কি করে? সে ইউনিয়নের সাথে সে সম্পৃক্ত। আপনি যে এলাকার মধ্যে আমরা থাকি, অবশ্যই আমরা এই এলাকাটা, আমাদের এই গ্রামটা একটা ইউনিয়নের সাথে কি সম্পৃক্ত। এইভাবে উপজেলা পরিষদ, তারপরে পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এইভাবে ধাপে ধাপে আমরা কি একটা রাষ্ট্রের সাথে আমরা কি সম্পর্কিত, তাই না? এরপরে 7, নাগরিকতার জাতীয় দিক সম্পর্কে আলোচনা। নাগরিকদের জাতীয় বিষয় অর্থাৎ জাতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি, জাতীয় স্বাধীনতা আন্দোলনের ধাপে ধাপে বিভিন্ন নেতার অবদান, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ। এরপরে হচ্ছে নাগরিকতার আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা। নাগরিক জীবন আজ স্থানীয় ও জাতীয় গণ্ডির সীমানা পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করেছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধির অর্জনের লক্ষ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশই বর্তমানে প্রতিবেশী। বিশ্বের প্রায় প্রতিটি দেশই বর্তমানে কি? তারা প্রতিবেশী ও দূরের সকল রাষ্ট্রের সাহায্য ও সহযোগিতা তারা কি করে? কামনা করে। বিশ্ব শান্তি ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্যেই। এরপর নাগরিকতার অতীত নিয়ে আলোচনা। অবশ্যই নাগরিকের অতীত আছে। পরিণতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্যের অতীত, ইতিহাস ও গঠন কাঠামো ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। নাগরিকের বর্তমান নিয়ে আলোচনা। পরিণতি ও সুশাসন নাগরিকতার বিশেষ করে নাগরিকদের অধিকার ও কর্তব্যের বর্তমান রূপ সম্পর্কে কী করে আলোচনা করে? নাগরিকতার শিক্ষা। পরিণতি ও সুশাসনের
সুনাগরিকতার শিক্ষা প্রদান করে। পরিণতি ও সুশাসন কি করে? সুনাগরিকতার শিক্ষা প্রদান করে। পরিণতি সুশাসন যদি পড়ে তাহলে সে সুনাগরিক হতে পারবে, সে জানতে পারবে রাষ্ট্রের প্রতি তার কর্তব্য কী, তাই না? এগুলো সে জানতে পারবে এবং বিভিন্ন নিয়ম শৃঙ্খলা সম্পর্কে সে জানতে পারবে। সুনাগরিকতা অর্জনের গুণাবলী, সুনাগরিকতা অর্জনের গুণাবলী যেমন বুদ্ধি, বিবেক, আত্মসংযম, নিয়ম শৃঙ্খলাবোধ, তাই না? অবশ্যই নাগরিক কী করবে? রাষ্ট্রের প্রতি সে আনুগত্য থাকবে, রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা সে মেনে চলবে, তাই না? তো এগুলো আমরা জানতে পারি যে একজন নাগরিক হতে গেলে কী কী জিনিস প্রয়োজন। অবশ্যই রাষ্ট্রের প্রতি আমাদের আনুগত্য থাকতে হবে, রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা বিধিবিধান আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে শৃঙ্খলাবোধ সম্পর্কে পরিণতি ও সুশাসনে আলোচনা করা হয়। রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনা। বাংলাদেশের পরিণতি ও সুশাসনে পলাশির যুদ্ধ, তারপর হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহ, তারপর হচ্ছে ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন, 1905 সালে বঙ্গভঙ্গ, 1940 সালে লাহোর প্রস্তাব, 1948 থেকে 52 সালে ভাষা আন্দোলন, বাঙালির প্রতি বৈষম্য ও বঞ্চনা, তারপর হচ্ছে 6 দফা কর্মসূচি ও আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 69 সালের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী ষড়যন্ত্র, 1971 সালে অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধু কর্তৃক ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, 25শে মার্চ কালরাতে বাঙালি নিধনযজ্ঞ এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, 1971 সালের মুক্তিযুদ্ধ ইত্যাদি রাজনৈতিক ঘটনা সম্পর্কে আলোচনা করা হয় এই পরিণতি ও সুশাসনের মধ্যে। এবার আমরা দেখি পরিণতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা, কেন এটা আমাদের পাঠ করাটা প্রয়োজন। এখানে বলছে যে পরিণতি ও সুশাসন সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠনে শিক্ষাদান করে। সুন্দরভাবে সমাজ জীবন গঠনের জন্য পরিণতি আমাদের প্রয়োজন। এরপরে পরিণতি ও সুশাসন নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান করে। নাগরিকদের কি কি জ্ঞান রয়েছে এই সব কিছু সম্পর্কে পরিণতি ও সুশাসন আমাদেরকে জ্ঞান দান করে। এরপর পরিণতি ও সুশাসন নাগরিকতার শিক্ষা দান করে, তাই না? তারপর হচ্ছে পরিণতি সুশাসন নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অতীত জানতে সাহায্য করে, বিভিন্ন সংগঠনের বর্তমান অবস্থা জানতে সাহায্য করে। এরপর দেখি আমরা পরিণতি ও সুশাসন নাগরিক চেতনা বৃদ্ধি করে। পরিণতি ও সুশাসন নাগরিক চেতনা বৃদ্ধি করে। পরিণতি ও সুশাসন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর অতীত, বর্তমান এবং এগুলোর বর্তমান প্রকৃতি, কার্যাবলী ও গুরুত্ব নিয়ে কি করে? আলোচনা করে। এরপরে পরিণতি ও সুশাসন নাগরিকের কর্তব্যবোধ জাগ্রত করে। অধিকারের ধারণার মধ্যেই কর্তব্যের ধারণা নিহিত থাকে। প্রত্যেক নাগরিককে তার কর্তব্য কি কি, কেন কর্তব্য পালন করতে হয়, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কি, এসব সম্পর্কে তাকে কি করতে হয়? তাকে জানতে হয়। এরপর হচ্ছে পরিণতি ও সুশাসন নাগরিকদের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে। পরিণতি ও সুশাসন আন্তর্জাতিক দিগন্ত উন্মোচন করে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপায় সম্পর্কিত জ্ঞান দান করে। কেন প্রয়োজনীয়তা? এগুলো কিন্তু আমাদের সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সিকিউর জন্য আমাদের এগুলো, ঠিক আছে। এরপর দেশপ্রেম বৃদ্ধি করে, দেশপ্রেমের বৃদ্ধির শিক্ষা দেয়। তারপরে হচ্ছে সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার শিক্ষা। নেতৃত্ব কি, কিভাবে নেতৃত্ব লাভ করা যায়, নেতৃত্বের আবশ্যকীয় গুণাবলী কি, আচ্ছা, আবশ্যকীয় গুণাবলী কি, নেতৃত্ব অর্জনে সমস্যা কি কি, কিভাবে সেসব সমস্যা দূর করা যায়, এসব বিষয়ে নিয়ে পরিণতি কি করে? আলোচনা করে, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন, এরপরে হচ্ছে বাংলাদেশে পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্ব। বাংলাদেশে এটা কীভাবে আসলো? দেখেন, বাংলাদেশে এই পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্বটা আমরা এখন জানবো। আমাদের সংবিধানে 4টি রাষ্ট্রীয় মূলনীতি রয়েছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এগুলো হলো এই যে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র। এটা হচ্ছে কি আমাদের দেশের সংবিধানের 4টি রাষ্ট্রীয় মূলনীতি। আমাদের সংবিধানের 4টি রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে এই যে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। এই মূলনীতিগুলোই হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমাদের সংবিধান প্রণীত হয়েছে 1972 সালে। 1972 সালে আমাদের কি দেশের সংবিধান প্রণীত হয়েছে।
এরপর সর্বশেষ সেটা হচ্ছে পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশ কীভাবে এটা বাংলাদেশের মধ্যে আসলো। দেখেন আমরা কীভাবে এখানে আমরা এই পরিণতি সুশাসন আমরা পড়ছি, আমাদের কাছে কীভাবে আসলো। সমসাময়িক ভারতবর্ষে নগরকে বলা হতো পুর, যেটা আমি পূর্বে পড়ে আসলাম, পুর বা পুরী, এবং এর অধিবাসীদেরকে বলা হতো পুরবাসী। তাদের নাগরিক জীবনকে বলা হতো পৌরজীবন, এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম ছিল পৌরনীতি। ঠিক আছে। এরপরে প্রাচীন ভারতে কৌটিল্য সুশাসন এর উপর গুরুত্বারোপ করেছিলেন। তিনি সুশাসনের প্রতি কী করেছিলেন? গুরুত্বারোপ করেছিলেন। এরপর অ্যারিস্টটল তার গুরু প্লেটোকে, তাহলে অ্যারিস্টটলের গুরু হচ্ছে প্লেটোকে তিনি অনুসরণ করেছিলেন। অ্যারিস্টটল তার গুরু প্লেটোকে অনুসরণ করে সরকারের শ্রেণীবিভাগ করেছিলেন, সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে। এরপর দেখেন যে এই প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রজা বা রাষ্ট্রের জনগণের কল্যাণে যে সরকার শাসন পরিচালনা করত তাকে তিনি স্বাভাবিক সরকার বলতেন, এবং প্রজাদের কল্যাণের কথা চিন্তা না করে যে সরকার ব্যক্তি স্বার্থ ও গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার জন্যে শাসন পরিচালনা করত তাকে তিনি বিকৃত সরকার তাকে বলে অবহিত তিনি করতেন। অর্থাৎ যে সরকার কী করতো? রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্যে আপনার কী করতো? শাসন পরিচালনা করতো, বিভিন্ন নিয়ম শৃঙ্খলা শাসন পরিচালনা করতো, তাকে তিনি স্বাভাবিক সরকার বলেছেন। আর যে সরকার কি নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ হাসিল এবং নিজের গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার জন্য শাসন পরিচালনা করত তাকে তিনি বিকৃত সরকার বলেছেন। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র আজ আর নেই। আধুনিক রাষ্ট্রগুলো হলো জাতিরাষ্ট্র, নেশন স্টেট, এবং এগুলো আয়তনে যেমন বিশাল তেমনি জনসংখ্যায়ও বিপুল। 1980 সাল থেকে জাতিসংঘ ইউএনপিডি সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা সুশাসন সম্পর্কে বাস্তবভিত্তিক চিন্তা ভাবনা শুরু করেন 1980 সাল থেকে। এরপরে 1992 সালে বিশ্ব ব্যাংক গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক রিপোর্টে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করা হয়। তাহলে এই যে আমরা যে 4-5 পৃষ্ঠার আমরা আমরা পড়লাম, যে মূল লাইনগুলো আমরা পড়লাম বা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমরা এখানে পড়লাম, ইনশাআল্লাহ এর মধ্যে থেকে আপনাদের পরীক্ষার মধ্যে আসবে। ঠিক আছে, অবশ্যই আমরা এগুলো খুব গুরুত্বের সাথে আমরা দেখব। ঠিক আছে, তো এই যে আমাদের চ্যানেল হচ্ছে, আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আল হিকমা অনলাইন মাদ্রাসা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। যে কোনো সমস্যায় আপনারা কী করতে পারেন? আপনারা নক করতে পারেন, এই যে আল হিকমা অনলাইন মাদ্রাসা। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইউটিউবে সার্চ করে আমাদের চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন, এবং এখানে আপনাদের আলিম, ঠিক আছে, তারপর হচ্ছে দাখিল সহ বিভিন্ন ক্লাসে ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। আপনাদের বন্ধুদের মাঝে আপনারা এগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আজকে আমরা এটা নিয়ে আমরা আলোচনা করলাম, আলিম, পরিণতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আজকে আমরা শেষ করলাম ইনশাআল্লাহ। এবং পরবর্তী ধাপে আমরা আরও বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো ক্লাসও আমরা দিব। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আর এই পিডিএফ লাগলে অবশ্যই আমাদের পেজে আপনারা নক করতে পারেন। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন। এবং আপনাদের জন্যে সাজেশন রয়েছে, বুলেট সাজেশন রয়েছে, যেখান থেকে ইনশাআল্লাহ আপনাদের কমন অবশ্যই আসবে। আপনারা চাইলে এটা নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।